वरिष्ठ भाजपा नेता जितेंद्र तिवारी ने बांकुड़ा में किया संवाददाता सम्मेलन, साथ ही पुस्तिका का भी किया विमोचन। भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता जितेंद्र तिवारी ने आज बांकुड़ा जिले के नूतनगंज इलाके में जिला पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर यहां उन्होंने एक पुस्तिका का भी अनावरण किया। इसके जरिए उन्होंने यह बताने का प्रयास किया कि पिछले 14 वर्षों में पश्चिम बंगाल से कितने उद्योगपतियों ने पश्चिम बंगाल को छोड़ दिया है और दूसरे राज्यों में स्थानांतरित हो गए हैं। जितेंद्र तिवारी ने कहा कि पश्चिम बंगाल में आज औद्योगिकरण की स्थिति काफी खराब है और बात बात पर बंगाल में टीएमसी के जो नेता महाराष्ट्र और गुजरात का नाम लेकर कहते हैं कि इस राज्य को महाराष्ट्र और गुजरात बनने नहीं दिया जाएगा। सच्चाई यह है कि यहाँ से जो उद्योगपति बाहर जा रहे हैं उसमें से ज्यादातर उद्योगपति या तो महाराष्ट्र या फिर गुजरात ही जा रहे हैं। वहीं प्रधानमंत्री नरेंद्र मोदी के बारे में बोलते हुए जितेंद्र तिवारी ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी जब भी बंगाल में आते हैं वह सकारात्मक बातें करते हैं। वह बंगाल में क्या सकारात्मक परिवर्तन लाना चाहते हैं उसकी रूपरेखा के बारे में बात करते हुए जितेंद्र तिवारी ने कहा कि भाजपा यहाँ पर प्रधान विपक्षी दल है, इसलिए वह सत्ता पक्ष की कमियों को उजागर करती रहेगी, लेकिन जब प्रधानमंत्री यहाँ पर आते हैं तो वह बंगाल को लेकर अपने सपनों के बारे में बात करते हैं। वह कहते हैं कि भाजपा जब बंगाल में सत्ता में आएगी तो वह बंगाल के लिए सार्थक और सकारात्मक कार्य करेगी। दूसरी तरफ मनरेगा परियोजना का नाम बदलकर वीबीजी रामजी रखा गया है। इस पर उन्होंने कहा कि नई परियोजना केंद्र सरकार द्वारा लाई जा रही है, उसमें पहले के मुकाबले ज्यादा सुविधा जनता को मिलेगी। उन्होंने कहा कि जो सेल्फ हेल्प ग्रुप है इसको इस परियोजना के तहत जोड़ा जाएगा ताकि उनको भी लाभ मिल सके। उन्होंने कहा कि 125 दिन कार्य देने की गारंटी रखी गई है और रोजगार में वृद्धि का भी प्रावधान रखा गया है। नमस्कार, आज हमारे बांकुड़ा भारतीय जनता पार्टी सांगठनिक জেলার ডাকে এই যে প্রেস মিট, সেই প্রেস মিটে আমাদের মাননীয় জেলা সভাপতি উপস্থিত আছেন, রাজ্য নেতৃত্বের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত আছেন, আমাদের মিডিয়া যারা দেখেন তারা উপস্থিত আছেন এবং এই অঞ্চলে যারা সাংবাদিক বন্ধু এসেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল কলকাতায় আমাদের দলীয় প্রধান কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় বিরোধী দলনেতা তারা যৌথভাবে এক প্রেস বিবৃতির মাধ্যমে 14 বছরে বর্তমান সরকারের ব্যর্থতার কথা একটা পুস্তিকা আকারে প্রকাশ করেছে। আজ থেকে আমরা বিভিন্ন জেলার যে হেডকোয়ার্টার সেখানে ওই ব্যর্থতার কথা, এই রাজ্য সরকারের ব্যর্থতার কথা পুস্তিকা আকারে আমরাও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমাদের এই প্রেস মিট। কয়েকটা পয়েন্ট, জাস্ট 2-3টা পয়েন্ট আমরা প্রেস বিবৃতির মাধ্যমে ওই গতকাল যে প্রেস মিট হয়েছে তার কন্টিনিউয়েশন হিসাবে 2-4টা কথা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তারপর পুরো পুস্তিকা আমাদের দলের তরফ থেকে যারা মিডিয়া দেখেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। সেটাতে বিশদ বিবরণ দেওয়া আছে যে কিভাবে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, কেন পরিবর্তনের প্রয়োজন, আগামী দিনে কি স্বপ্ন নিয়ে এই সরকার আমরা সবাই মিলে গঠন করেছিলাম, কিভাবে এই স্বপ্ন পূরণ হয়নি, সবটাই বিশদভাবে তথ্য দিয়ে, শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে আমরা সরকারের ব্যর্থতার কথা বলি সেটাতে আমরা সীমিত থাকছি না। পুরো তথ্য দিয়ে বোঝানো হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, ল অ্যান্ড অর্ডার প্রশ্নে কিভাবে এই সরকার ব্যর্থ এবং এই সরকার তো ব্যর্থ আছে, তার সঙ্গে সঙ্গে একটা কম্প্যারিজনও দেওয়া হয়েছে যে একই সময়ের মধ্যে অন্যান্য রাজ্য, যে রাজ্যগুলোকে কথায় কথায় এখানকার শাসক দল বলে যে আমরা গুজরাট হতে দেব না, আমরা ইউপি হতে দেব না, আমরা মহারাষ্ট্র হতে দেব না, সেই রাজ্যগুলোর পরিসংখ্যানও আমরা তুলে ধরেছি এই যে আমাদের পুস্তিকা, যে সেই রাজ্যগুলো কতটা এগিয়ে গেছে। আর আমরা বাংলার যে পুরনো গৌরব ছিল সেই গৌরব প্রায় আমরা হারাতে বসেছি এবং বাংলার পুরনো গৌরব আবার ফিরিয়ে আনার জন্য আমরা পরিবর্তন চাইছি। এই আবেদন নিয়েই আজ আমরা এই প্রেস মিট করছি। কয়েকটা পয়েন্ট জাস্ট যেটা আপনাদের সামনে তুলে ধরছি, যেমন আপনারা টোটাল ঋণের বোঝা যখন এই সরকার গঠন হয় 2011-12 সালে, তখন ঋণের বোঝা ছিল 2,07,702 কোটি এবং বর্তমানে 2025-26 যে এস্টিমেশন ঋণের বোঝার কোথায় পৌঁছাতে চলেছে সেটা আমরা যেটা জেনেছি যে 7,71,670 কোটি টাকা এই ঋণের বোঝা পশ্চিমবঙ্গে। এটা 305% ইনক্রিজ হয়েছে শুধুমাত্র এই 14 বছরে।
পার ক্যাপিটা ইনকাম যেটা পার ক্যাপিটা ডেট মানে প্রত্যেক মাথার পিছু যে ঋণের বোঝা ছিল, যেটা প্রত্যেক ব্যক্তির পিছনে ছিল 22,570, সেটা প্রত্যেক ব্যক্তির মাথা পিছু এখন ঋণের বোঝা হতে চলেছে 76,766। একটা পরিবারকে যদি চারজন ব্যক্তিকে ধরে যদি একটা পরিবার ধরেন, তাহলে প্রত্যেক পরিবারের ঋণের বোঝা 3,08,000 টাকা। পশ্চিমবঙ্গের প্রত্যেক পরিবারের ঋণের বোঝা 3,08,000। যে পরিবারে 4-এর চেয়ে বেশি সদস্য আছে সেখানে ঋণের বোঝা আরো বেশি। একটা অন্যান্য রাজ্যে একটা শিশু ভূমিষ্ঠ হতে চায়, তার জন্য বিভিন্ন পরিকল্পনা আছে। শিশু ভূমিষ্ঠ হলে তাকে এই সুবিধা দেওয়া হবে, ওই সুবিধা দেওয়া হবে, বেবি ফুডের জন্য এই ব্যবস্থা করা হবে, গর্ভবতী মায়েরা আছেন তারা যাতে সুস্থ সবল শিশুকে ভূমিষ্ঠ করতে পারেন তার জন্য এই স্বাস্থ্যের ব্যবস্থা হবে। এবং আমরা পশ্চিমবঙ্গে শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার উপর 76,666 টাকার একটা ঋণের বোঝা আমরা চাপিয়ে দিচ্ছি। এই স্বপ্ন আমরা কিন্তু দেখিনি। প্রত্যেক 100টা ব্যক্তির পেছনে, প্রত্যেক 100 টাকা রোজগারের পেছনে যে টাকা এই সরকার আয় করছে বিভিন্ন সোর্স থেকে, 100 টাকা যদি রোজগার করছে তার থেকে 38 টাকা শুধু যে লোন নিয়ে রেখেছে, ঋণ সেটা পরিশোধ করতে তার ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে। যেটা আপনারা জানেন যে FRBM এ যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে কেউ লোন নিতে পারে না। FRBM যে আইন আছে সেই আইনে এই ঋণের পরিমাণ খুব বেশি হলে 20 থেকে 25% হতে পারে, সেটা ছাপিয়ে গিয়ে আমরা তার চেয়ে অনেক বেশি 38% আমরা ঋণ নিয়ে নিচ্ছি। এই যে লোন নেওয়ার একটা রাজ্য সরকারকে চালাবার জন্য একটা লোন নেওয়ার যে সিস্টেম, লোন যখন নেওয়া হচ্ছে রাজ্য সরকার কি বলছে, জনগণকে কি বলছে, যে তোমাদের ভালোর জন্য এই লোন নিচ্ছি, তোমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য লোন নিচ্ছি। মায়েদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়ার জন্য লোন নিচ্ছি। একটা মাকে আপনি 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবেন, আর তার উপরে 77 তাকে দেখিয়ে 77,000 টাকা আপনি অলরেডি ঋণ নিয়ে নিচ্ছেন। এক বছরে একজনকে মাকে যদি 1,000 টাকা করে দেওয়া হয়, তো 12 মাসে 1 বছরে তাকে আপনি দিচ্ছেন কত, 12,000 টাকা, আর তাকে দেখিয়ে আপনি ঋণ নিয়ে নিলেন কত, 77,000 টাকা। এটা কিন্তু এটা তো চলতে পারে না। এবং আগামী দিনে যারা এর জন্য দায়ী না, আমাদের যারা শিশু জন্মাতে চলেছে, যারা এর জন্য দায়ী না, তারা এই ঋণের বোঝা নিয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করবে। এই বাংলা আমরা চাইনি, এই বাংলা আমরা আগামী দিনেও চাইবো না। এর পরিবর্তন আমরা চাইছি। 2010 সালে এই ঘটনা ঘটেছিল হুগলিতে। প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় সিপিআই কর্মীদের সঙ্গে নিয়ে সরকারি বৈঠকে গুলি চালিয়ে তৃণমূল কর্মী রবীন ঘোষের অভিযোগ হয়েছিল জঙ্গি সরাই তৎকালীন ওসি তাপস প্রদীপ চক্রবর্তী। এই ঘটনা কি বলবেন? না, আমি তো বলছি যে এটা তো সিবিআই অর্ডার দিতে হলো কেন হাইকোর্ট? রাজ্য সরকারের যে এজেন্সি এটা তদন্ত করছিল, তারা এটাকে যদি ফাইনাল কনক্লুশন অব্দি পৌঁছে দিত, তাহলে এটা তো প্রয়োজন হতো না। একটা হত্যা হয়ে থাকতে পারে, কিন্তু রাজ্য সরকারের এজেন্সি যেভাবে পুলিশ অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত, তাকে যেভাবে সেফগার্ড করার চেষ্টা করেছে, সে কারণে তো হাইকোর্টকে এই নির্দেশ দিতে হয়েছে। এটা রাজ্য সরকার এটা থেকে শিক্ষা নেওয়া, যদিও এদের পন্ডালে চামড়া হয়ে গেছে, এরা শিক্ষা নেয় না। প্রত্যেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে বারবার এদের মুখ পুড়ছে, বারবার হাইকোর্ট এদের বিরুদ্ধে নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট এদের বিরুদ্ধে নির্দেশ দিচ্ছে, কিন্তু এরা মনস্থির করে রেখেছে যে কোর্ট যা বলছে বলুক, আমরা যেটা করছি সেটাই করবো, আমরা যে পথে চলছি সেটাই চলবো। তাই আগামী দিনে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর থেকে আপনি বলবেন যে দেশের পুলিশ কিন্তু এখানকার পুলিশ কিন্তু বাংলার পুলিশ কিন্তু বিজেপির ইচ্ছাতে চলবে না। বাংলার পুলিশ কিন্তু BNS অ্যাক্ট মেনে চলবে, বাংলার পুলিশ কিন্তু দেশের কনস্টিটিউশন মেনে চলবে। এখন পুলিশকে ইচ্ছা থাকলেও তাদেরকে এখানকার যে শাসক দল তাদের কথা শুনে চলতে হয়। তারা আইন জানে না তা নয়, তাদের দক্ষতা নেই তা নয়, তাদেরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাদের যে দক্ষতা আছে তারা ভালো করে ইনভেস্টিগেট করতে পারবে, কিন্তু তাদেরকে সেটা করতে দেওয়া হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি আসার পর দেখবেন আর সিবিআই ইনকোয়ারির জন্য কেউ যাবেই না, কেননা পুলিশের ফ্রি হ্যান্ড থাকবে। তারা যে দেশের যে আইন আছে, দেশের যা সংবিধান আছে, রাজ্যের যে আইন আছে, সমস্ত আইন মেনে কাজ করবে। তার জন্য আমাদেরকে কয়েক মাস, 2-3 মাস অপেক্ষা করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের যারা যোগ্য প্রার্থী তাদের 10 বছর বয়সে ছাড় দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেটা স্থগিত আছে। তাই এটা দেখুন ম্যাটার সাবজুডিস, কোন পরিপ্রেক্ষিতে উনি এটা স্টে দিয়েছেন, আগামী দিনে তারা কি করবেন, এটা আরো বিশদভাবে আমাদেরকে জেনে বলতে হবে। এভাবে আজকে একটা যতক্ষণ এই অর্ডারের কপি আমরা না দেখছি, আমরা ওইভাবে বলার সম্ভব হচ্ছে না।
এবার বলছি নির্বাচনের পূর্ববর্তীতে আপনার নেপথ্যে কোনো রাজনীতি রয়েছে, অমিত মালব্য তেমনই পোস্ট করেছে। দেখুন, অমিত মাল্লব্য আমাদের সোশ্যাল মিডিয়ার পুরো দেশের ইনচার্জ, এবং তিনি তথ্য না নিয়ে বলেন না। আপনি জানেন যে ভুল তথ্য যদি বিজেপি কোথাও পরিবেশন করে, সঙ্গে সঙ্গে এখানকার পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে দেবে। অমিত মাল্লব্য এটা বলার পরেও রাজ্য সরকার তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে রাজ্য সরকার এটা অ্যাডমিট করছে যে উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে তথ্য আছে, ভিত্তি আছে। খসড়া তালিকা প্রকাশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভুল ভ্রান্তি, মানুষ হয়রানির শিকার করছেন, এমনটাই অভিযোগ। ঠিক আছে না, দেখুন, মৃত ভোটার থাকলে যদি সুবিধা হতো, যারা স্থানান্তরিত ভোটার তাদের নাম থাকলে যদি মানুষের সুবিধা হতো, যদি একই ভোটারের নাম 5 জায়গায় থাকলে যদি কারো সুবিধা হতো, তো যে দলের সুবিধা হতো সে দলের নাম তৃণমূল কংগ্রেস, তাদেরই অসুবিধা হতো। 50 লক্ষ 60 লক্ষ লোকের নাম ভুয়ো নাম ছিল, যে নাম থাকা উচিত ছিল না, তাতে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হয়নি। আর এই ডাটা এন্ট্রি করতে গিয়ে যদি কোথাও 20টা 25টা 30টা কোথাও ভুল হয়ে থাকে, এটার জন্য এত চিৎকার চেঁচামেচি করছে কেন? এতদিন এই 60 লক্ষ লোকের নাম যে ছিল, তার জন্য তো একবার তাদেরকে পথে নামতে দেখি। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, এদের অসহযোগিতার পরেও ইলেকশন কমিশন নিজস্ব তো কোনো মেশিনারি নেই, রাজ্য সরকারের কর্মীদেরকে নিয়ে কাজ করতে হয়। এত নন কোঅপারেশনের পরেও ইলেকশন কমিশন যে কাজ করেছে, যেটুকু ত্রুটি রয়ে গেছে, সেটাও নিশ্চয়ই ইলেকশন কমিশন আগামী দিনে এটাকে রেকটিফাই করবে এবং ত্রুটি মুক্ত ইলেকট্রাল রোল পশ্চিমবঙ্গের মানুষকে তারা দেবে। সেখানে ওরা যেটা বারবার করে দাবি করছে মহিলাদের স্বনির্ভরতা, তারপর বিভিন্ন গ্রুপের মধ্যে মহিলাদেরকে আরো অনেক কাজ পাইয়ে দেবে, গ্রামীণ অর্থনীতির একটা বিকাশ। তাহলে আপনি একদিকে ব্যর্থতার কথা বলছেন, অন্যদিকে ওরা কিন্তু উন্নয়নের কথা বলছেন, এটাকে আপনারা কিভাবে কাউন্টার করছেন? না, আমি বলি যে যদি গ্রামীণ বিকাশ হয়ে থাকে, বাঁকুড়া তো গ্রাম প্রধান জেলা, বাঁকুড়া মূলত গ্রাম প্রধান জেলা, তো বাঁকুড়ার মানুষ তো এর বিচার করবে যে গ্রামের কি উন্নয়ন হয়েছে। বালি থেকে অর্থ রোজগার, কয়লা থেকে অর্থ রোজগার, অসৎ পথে অর্থ রোজগার, চাকরি বিক্রি করে অর্থ রোজগার, অন্যান্য বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিসের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ, সেখান থেকে কাটমানি নিয়ে যদি অর্থ রোজগার, এটাকে যদি উন্নয়ন বলা হয়, তাহলে নিশ্চয়ই বাংলা এগিয়েছে। আর প্রকৃত অর্থে উন্নয়ন বলতে যেটা বোঝায়, সেটা যদি আমাদের বিবেচনার মধ্যে আনতে হয়, তাহলে বাংলা এগোয়। তাহলে বাংলা যদি সত্যি এগিয়ে থাকতো, তাহলে এই ঋণের বোঝা এলো কেন? তাহলে ঋণ নিতে হচ্ছে কেন? যদি সত্যি সত্যি একটা রাজ্য এগিয়ে যায়, তাহলে তো পার ক্যাপিটা ইনকাম বাড়বে আপনার, তাহলে তো রিসোর্স আপনার বাড়বে, কোন রিসোর্স বাড়বে? ফিক্সড ক্যাপিটাল কি তৈরি হয়েছে? আপনি বলুন না যে এই বিভিন্ন জেলাতে, শুধু বাঁকুড়া না, বিভিন্ন জেলাতে সুপার স্পেশালিটি হসপিটাল বলে হসপিটাল তৈরি করা হয়েছে। বিল্ডিং ছাড়া সুপার স্পেশালিটি হসপিটালে যে পরিকাঠামো যা যা থাকা উচিত, যেভাবে ডাক্তার থাকা উচিত, যেভাবে এক্সপার্ট থাকা উচিত, কেউ থাকছে কি? যে কোনো আপনি সুপার স্পেশালিটি হসপিটালে যান, সঙ্গে সঙ্গে 1 ঘন্টা মধ্যে একটু সিরিয়াস কেস হোক, তাকে ক্যালকাটা কেন রেফার করে দেওয়া হচ্ছে? অন্যান্য প্রাইভেট ইয়েতে কেন রেফার করে দেওয়া হচ্ছে? আপনি দেখুন যে পথসাথী নামে যে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করার একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল, এবং কোথাও কোথাও রাস্তার ধারে যারা পাসার্স বাই থাকবে, তারা সেখানে গিয়ে একটা কি রেস্টুরেন্টের মতো কিছু একটা করে দেওয়া হবে, সেখানে তারা আহার টাহার গ্রহণ করতে পারবেন, এরকম একটা পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন জেলায় আপনি ঘুরবেন, কোথাও না কোথাও পাবেন, বড় বড় বিল্ডিং পাবেন না। কিন্তু আপনি সার্ভে করে দেখুন, যদি 100টা সে ধরনের বিল্ডিং তৈরি হয়েছে, 80টা ইনঅপারেটিভ, 80টা চলছে না। কেন চলছে না? পরিকল্পনার অভাব। আপনি বলুন যে কর্মতীর্থ বলা হয়েছিল যে কর্মতীর্থ করতে হবে, বেকার যুবক যুবতীদেরকে আমরা স্থান দেব, সেখানে তারা কাজ করতে পারবে। আপনি বলুন যে ডিএমরা অফিসে বসে শুধুমাত্র টাকা খরচ করতে হবে বলে, পুরো ভৌগোলিক অবস্থান বিবেচনা না করে, একটা যেখানে খাস জমি আছে সেখানে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হলো, কর্মতীর্থ। আচ্ছা বলুন, যেখানে জনবসতি নেই, একটা 10টা বেকার যুবক যুবতী, সে যদি নিজের অর্থে বাবা মায়ের কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা রোজগার করেছে, ব্যাংক থেকে কোথাও ঋণ নিয়ে থাকে, জনবসতি যেখানে নেই, সেখানে আপনি একটা বিল্ডিং দিয়ে দিলেন, একটা রুম দিয়ে দিলেন, গিয়ে তোমার ক্যাপিটাল লাগিয়ে সেখানে ব্যবসা, কে যাবে? সমস্ত দেখবেন কর্মতীর্থ, সারা বাংলার যে কর্মতীর্থ, 80% কর্মতীর্থ দেখবেন ফেল হয়ে গেছে। সেখানে দেখবেন কেউ ভ্যাকসিনেশনে যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো কোথাও রাখছে, কোথাও RCH অফিস করে দেওয়া হয়েছে, কোথাও ICDS এ যারা কাজ করে তারা করছেন, কোথাও ওটা ক্লাব হিসাবে ব্যবহার করা হচ্ছে, কোথাও তৃণমূল কংগ্রেসের নিজের দলীয় কাজকর্মে গোডাউন হিসাবে ওটাকে ইউজ করছে।
এইভাবে এই টাকাগুলো তো তৃণমূল কংগ্রেসের টাকা ছিল না, এটা তো আমাদের করের টাকা ছিল। আমাদের করের টাকা নিয়ে যেভাবে ছেলে খেলা করা হয়েছে সারা বাংলায়, বাঁকুড়াতেও তাই করা হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু আগামী দিনে বাংলার মানুষ প্রতিবাদ করবে। নিউ এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম, যেটা 125 দিন কাজে দেওয়ার, সেটাকেও কিন্তু এই যে নতুন যে আইন আনা হচ্ছে সেটাতে আমাদের সেলফ হেল্প গ্রুপের সঙ্গে ওটাকে ট্যাগ করা হচ্ছে, সেটা লিঙ্ক করা হচ্ছে। এবং ওইটা চলে আসার পর আপনি আগে ছিল কি যে ছোট্ট ছোট পরিকল্পনা করা যেত, একটা গ্রামের 5 লক্ষ টাকার মধ্যে একটা পরিকল্পনা করা যেত, 20 লক্ষ টাকার একটা রোডের প্রয়োজন, কিন্তু সেটা করা যেত না। এখন এটাকে 4টা গ্রামকে নিয়ে একসঙ্গে 20 লক্ষ টাকা রোড ওই এমপ্লয়মেন্ট স্কিমে করে দেওয়া, 20 লক্ষ টাকার কাজ করে দেওয়া যাবে। 5 লক্ষ এই গ্রামে, 5 লক্ষ ওই গ্রামে, বড় রাস্তা করে দেওয়া যাবে। এবং তার বাজেট যেভাবে বাড়ানো হয়েছে, এবং বাজেট বাড়ানোর পর যারা সেলফ হেল্প গ্রুপ আছে তাদের সঙ্গে তাদেরকে যেভাবে লিঙ্ক করা হয়েছে, এরপরে আপনি দেখবেন যে এই বিল পাস হয়ে যাওয়ার পর 2-3 মাসের মধ্যে, যেটা যদিও পশ্চিমবঙ্গে এই সরকার যতদিন আছে তারা হয়তো ওটা মানবেই না, আবার 6 মাস লাগবে সেটা ইমপ্লিমেন্ট করতে। কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হলে এই যে মায়েরা বোনেরা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে আছেন তাদের রোজগার প্রচুর বাড়বে। এবং সত্যিকার স্বনির্ভর বলতে যেটা বোঝায়, 1000 টাকা মাসে দিয়ে দিলাম, 500 টাকা মাসে দিয়ে দিলাম, মিটিংয়ে চলো, মিছিলে চলো, আর এটাকে যদি স্বনির্ভর বলা হয় তাহলে ঠিকই আছে। কিন্তু প্রকৃত অর্থে স্বনির্ভর বলতে যেটা বোঝায় সেটা যদি করতে হয় তাহলে এই পরিবর্তন, স্বনির্ভর করার জন্য আসল পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছে, এবং তার জন্য একটু ওয়েট করতে হবে। সে বিভিন্ন যে প্রকল্প তৈরি হচ্ছে, যতদিন এই রাজ্য সরকার না মানছে, এই সরকার পরিবর্তন হতে হবে। নতুন যে সরকার আসবে, নতুন সরকারের হাত ধরে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে প্রকৃত অর্থে স্বনির্ভর কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারই করবে। এই নেগেটিভ ক্যাম্পেইন কি আপনাদের মূল অস্ত্র হতে চলেছে, নাকি কোথাও মানুষকে জানাবেন যে আপনারা ক্ষমতায় এলে কি? দেখুন, আমি এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গে এসেছে, এবং যতবার উনি বক্তব্য রেখেছেন, উনি বাংলা নিয়ে ওনার স্বপ্ন কি, বাংলার যুবক যুবতীকে উনি কি দিতে চান, বাংলার জন্য কিভাবে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, বাংলায় ল অ্যান্ড অর্ডার কিভাবে উনি যে ডিটোরিয়েটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক ট্র্যাকে আনতে চান, সমস্তটাই পজিটিভ উনি বলছেন। সরকার, আপনাকে বুঝতে হবে যে আমরা তো এখানে প্রধান বিরোধী দল, তো আমাদের তো দায়িত্বের মধ্যেই পড়ে যে সরকারের ব্যর্থতা তুলে ধরা। কিন্তু যিনি ক্ষমতায় আছেন, দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পশ্চিমবঙ্গে যতবার এসেছেন, আপনারা নিশ্চয়ই ওনার বক্তব্য কভার করেছেন, শুনেছেন, উনি প্রত্যেকবার কিন্তু পজিটিভ, বাংলার জন্য উনি কি করতে চান এই ম্যান্ডেট নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই মেসেজ নিয়ে উনি বারবার আসছেন। এবং আগামী দিনে যখন আমাদের ম্যানিফেস্টো বেরোবে, এখন ওদের সরকার, তো আমরা তো আমাদের সাফল্যের কথা বলার তো স্কোপ নেই, আমরা তো নেই কোথাও ক্ষমতায়। ন্যাচারালি আমরা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে ওদের ব্যর্থতা তুলে ধরা। কিন্তু আমরা আমাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো যখন বেরোবে, সারা বাংলা নিয়ে আমাদের কি স্বপ্ন, আমরা কিভাবে বাংলায় আসল পরিবর্তন আনতে চাইছি, আমরা কিভাবে বাংলার হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরিয়ে আনতে চাইছি, এই যখন ম্যানিফেস্টো নিয়ে আসবেন, তখন আপনাদের এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যে আমরা বাংলা নিয়ে কি ভাবছি। না, ইন্ডাস্ট্রিয়াল বিয়েটা শুনুন, একজন এটা রাখি, একজন ওটা রাখি, তাহলে দুটো ছবি চলে আসবে। হয়েছে তো, হয়েছে তো, থ্যাংক ইউ। তবে দিয়ে দিন। জলপান আছে তৃণমূল যেভাবে উন্নয়নের পাশাপাশি যেমন গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় পৌঁছার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, আপনারা এটা প্রচারে একদম লেভেল করছেন, ওনাদের কাছে পৌঁছানোর নিয়েছে না? ঠিক একই অবস্থায় শিল্পের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল, আমরা পুরো কম্পারিজন করে বুঝিয়েছি যে লাস্ট 14 বছরে কতগুলো ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে চলে গেছে। এবং যে রাজ্যগুলোকে আমরা বলি যে রাজ্যগুলো নাম নিতে এখানকার শাসক দল খুব লজ্জা বোধ করে, আমি গুজরাট হতে দেবো না, আমি মহারাষ্ট্র হতে দেবো না, আপনি দেখবেন যে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যে ইন্ডাস্ট্রিগুলো অন্যান্য রাজ্যে শিফট হয়েছে, তার মেজর পোর্শন গুজরাটে চলে যাচ্ছে, মহারাষ্ট্রে চলে যাচ্ছে, ইভেন ইউপিতে চলে যাচ্ছে, বিহারে চলে যাচ্ছে, অরুণাচলে চলে যাচ্ছে। তাহলে এই শিল্প বান্ধব যে পরিবেশ দেওয়ার আমরা কথা বলেছিলাম এবং কথা বলে এই সরকার এসেছিল, সেখানেও আমরা ব্যর্থ হয়েছি। আরো বিশদভাবে এই পুস্তিকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু এটাতে দেওয়া হয়েছে, কেন এই সরকার ব্যর্থ এবং কিভাবে এই সরকার মানুষকে ঠকিয়েছে এবং তার পরিবর্তন আমরা চাইছি। এই পুস্তিকা আমাদের তরফ থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, বিশদভাবে আপনারা জানতে পারবেন। এবং এছাড়াও অন্যান্য কোনো ইস্যু যদি থাকে, যে বিষয়ে আপনারা কোনো প্রশ্ন করতে চান,
যে কথাগুলো আমরা বললাম এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদেরকে করতে পারেন। আমি আছি, জেলা সভাপতি আছেন, আরো সবাই আছে, আমরা মিলেমিশে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা উত্তর দেওয়া